আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মন্ত্রী এমপিদের কথায় থানা পুলিশ চলে। মন্ত্রী এমপিদের কথার বাইরে ডিসি বা এসপি যায় না। কোর্ট কাছারি, অফিস আদালত, এমনকি দুর্নীতি দমন কমিশন, এগুলো সরকারকে তোয়াজ করে চলে। সরকার যা চায় সেইভাবেই সব কিছু হয়। গায়েবী মামলা, জামিন সরকারের ইচ্ছাতে হয়। এমনকি উচ্চ আদালত, প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাই প্রধানমন্ত্রীর কথার বাইরে যায় না, তাকিয়ে থাকে প্রধানমন্ত্রী কি চায়, কিভাবে বলে। এই যে কথাগুলো বললাম, সেটা আওয়ামী লীগ জমানার ইতিহাস। ওখানে অনেক সময় সেই শেখ হাসিনার পেটিকোট, এই কথাগুলো বলা হতো। আচ্ছা বলেন তো, যে বর্তমান যে তারেক রহমান সাহেবের ক্ষমতা বা প্রধানমন্ত্রীত্ব অল্প কয়েকদিন, ১.৫ মাস হলো, ৪৫ দিন। তো ৪৫ দিনে আমাদের দেশে কোনো কিছুই তৈরি হয় না। মায়ের পেটে যদি বাচ্চা ৪৫ দিন পরে জাস্ট একটা ভ্রূণ থেকে যায়, ৪৫ দিনে একটা পুঁই শাকও তৈরি হয় না, কিচ্ছু তৈরি হয় না। কিন্তু এই ৪৫ দিনে আমাদের দেশের রাজনীতিতে আইনের শাসন, সুশাসন, রাজনীতিতে দলবাজি, দলীয়করণ, এই ৪৫ দিনে কি কিছু হয়েছে নাকি হয়নি? একবার একটু চিন্তা করেন তো। আর আপনি এই বিষয়গুলো নিয়ে যখন চিন্তা করবেন, ঠিক সেই সময়টাতে একটু ইতিহাস নিয়ে ঘুরে আসি। আমাদের দেশে একটা বিখ্যাত মামলা হয়েছিল, মাজদার হোসেন মামলা। মানে নিয়ম অনুযায়ী একটা দেশে যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য আধুনিক রাষ্ট্র ব্যবস্থাতে সরকারের যে নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট এবং বিচার বিভাগ, এটি আলাদা করা হয়। তারপর সরকার এবং পার্লামেন্ট, এটাকে আলাদা করা হয়। এরপর রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান থাকে, সাংবিধানিক প্রতিষ্ঠান থাকে, যেগুলোকে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন করে দেওয়া হয়, যাতে কোনো মানুষ দানব হয়ে উঠতে না পারে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, তাদেরকে পার্লামেন্টের যে ভিতরে হাউস, প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাদেরকে জবাবদিহি করতে হয়। সরকারের মন্ত্রী এবং আমলারা সংসদীয় কমিটিতে প্রশ্নবাণে জর্জরিত হন এবং সংসদীয় কমিটির যিনি সভাপতি হন, সংসদ সদস্য, মূলত মন্ত্রী সেই কমিটির একজন সাধারণ সদস্য হিসেবে সেই এমপিদের কাছে জবাবদিহি করেন। তা দেখুন, সরকারের সাথে পার্লামেন্টের, আবার সরকারের সাথে পার্লামেন্টের কমিটির কি একটা অদ্ভুত সুন্দর সংযোগ সিস্টেম করে দেওয়া হয়েছে গণতান্ত্রিক দুনিয়াতে। দ্বিতীয়ত হলো যে আমাদের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এমনকি হাইকোর্টের যারা সাধারণ বিচারপতি রয়েছেন, তাদের মান, মর্যাদা, সম্মান এমন একটা জায়গায় রাষ্ট্র দিয়েছে, যে কোনো প্রোটোকলে তারা মন্ত্রী এমপিদের সমপর্যায়ের। এবং যখন তারা কোর্টে বসেন, চেয়ারে বসেন, তখন উপজেলা পর্যায়ের একজন ম্যাজিস্ট্রেট, তার যে ক্ষমতা, সেই ক্ষমতা মন্ত্রী এমপিদের চাইতে অনেক অনেক বেশি। তিনি যে কোনো মানুষকে শাস্তি দিতে পারেন। একইভাবে পুলিশের যে অর্ডিন্যান্স রয়েছে, পুলিশ আইন রয়েছে, সেই আইন অনুযায়ী পুলিশের একজন কনস্টেবল, তিনি ইচ্ছা করলে রাস্তায় একজন প্রধানমন্ত্রীকে দাঁড় করিয়ে জরিমানা করে দিতে পারেন। আচ্ছা, দুর্নীতি দমন কমিশন যে কোনো মানুষের বিরুদ্ধে তারা অভিযোগ নিয়ে তদন্ত করতে পারে এবং গ্রেপ্তার করতে পারে। সব আইন তো আমাদের দেশে আছে, কিন্তু এই আইনগুলো বাস্তবায়িত হয় তখন যখন মানুষের ক্ষমতা থাকে না। আর যখন ক্ষমতা থাকে তখন মানুষ এই আইনগুলো মানে না, বা এই আইনগুলো তাদের জন্য কার্যকরী হয় না। যেটা বলছিলাম,
তো এই যে বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলার জন্য, সমাজে ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে নিয়ামক যে ভূমিকাটি রাখে সেটা হলো বিচার বিভাগ। যেই দেশ, যেই সমাজ, যে রাষ্ট্রে বিচার বিভাগ যত বেশি শক্তিশালী, সেই দেশকে তত বেশি সভ্য বলা হয়। যেমন ধরেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল। সে আদালতে আসলো, তাকে 1 ঘন্টার জন্য কারাগারে পাঠানো হলো, তারপর তাকে জামিন দেওয়া হলো এই কিছুদিন আগে, প্রেসিডেন্ট হওয়ার কিছুদিন আগে। এটা হলো আমেরিকা। আমি আমেরিকাতে যখন পড়াশোনা করতাম, একটা বাসায় যাকে বলা হয় লজিং থাকতাম। তো ওই মহিলা যে বাসায় লজিং থাকতাম, সে একটা 4 স্টার জেনারেলের মেয়ে, এলিজা। তো তার বান্ধবী ছিলেন ওখানকার যে পৌরসভা, সেই পৌরসভার সে মেয়র। তো সেই মেয়রের কাছে একদিন আমাকে নিয়ে গেল যে চলো তোমার সঙ্গে পরিচয় করাই দিই। তো আমি যখন যাচ্ছিলাম, মেয়র তখন বের হচ্ছিল, মহিলা মেয়র। তো বললো যে মিস্টার রনি, আই এম সরি, আমি আজকে তোমার সাথে কথা বলতে পারবো না, আমাকে চলে যেতে হবে, আমাকে খুব দ্রুত চলে যেতে হবে। এর কারণ হলো যে একটু পরে আমি আর ট্রেন পাবো না। তাই বললাম তুমি ট্রেনে যাবে কেন, তোমার গাড়ি নেই? বলে গাড়ি আছে, কিন্তু আমার গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা আজকে এক্সপায়ার হয়ে গেছে। তো বললাম যে তুমি মেয়র, তোমার গাড়ির এক্সপায়ার হয়ে গেছে, তোমাকে লাইসেন্স ইস্যু করে কে? বলে আমার অফিস, মানে আমার মেয়র অফিস আমার ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে। তো তুমি এটা করোনি কেন? বলে যে আজকে লাস্ট ডেট ছিল, আমি এটা ভুলে গেছি। আমি বললাম যে তুমি এটা অফিসের পরে তো এখন তুমি ইচ্ছা করলে কর্মচারীকে ডেকে এনে করতে পারো। বলে যে না, এটা বেআইনি, আমি এটা পারবো না। আমি বললাম যে তোমার সেই লাইসেন্স, তুমি এই এলাকার মেয়র, এই এলাকা দিয়ে তুমি ঘুরবা, পুলিশ তোমাকে গ্রেপ্তার করে, পুলিশকে? বলে আমারই অধীন, আমার আন্ডারে পুলিশ, আমি তাকে বেতন দিই। মেয়র বেতন পায় বছরে $20,000, আর তার যে পুলিশের ইন্সপেক্টর তার ওখানে সে বেতন পায় $2.25 লাখ ইয়ারলি। তো বলে যে এখানে মূল ব্যাপারটা হলো যে এই পুলিশ সবাই জেনে গেছে যে আমার আজকে একটা লাস্ট ডেট ওদের সিস্টেমে চলে আসছে। এখন আমি যদি গাড়ি নিয়ে বের হই, সঙ্গে সঙ্গে আমাকে অ্যারেস্ট করে ফেলবে এবং হ্যান্ডকাপ পরিয়ে আমাকে কোর্টে চালান দেবে। কোনো ওয়ে নেই। দিস ইজ আমেরিকা। কাজেই আমি এখন এখান থেকে হেঁটে হেঁটে স্টেশনে যাব এবং সেখান থেকে ট্রেনে করে আমার বাসায় যাব। কালকে আমি জরিমানা দিয়ে তারপর আমাকে আমার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হবে। ফলে আমেরিকাকে আপনি গালাগালি করতে পারেন, ইংল্যান্ডকে গালাগালি করতে পারেন, কিন্তু সেখানকার সিস্টেমটা এইভাবে তারা দাঁড় করিয়ে ফেলেছে। তো বাংলাদেশে যেটা হচ্ছে, আইনের শাসনের ক্ষেত্রে যখন আপনি ক্ষমতায় আসবেন, এই যখন তারেক রহমান সাহেব আসছেন, মুহূর্তের মধ্যে কোথায় গেল গ্রেনেড হামলার মামলা, কোথায় গেল 10 ট্রাক অস্ত্র মামলা, কোথায় দুর্নীতি মামলা, যেগুলো নিয়ে তাদের ফাঁসি হয়ে যাবে, সেই মামলাগুলো 1 মিনিটের মধ্যে ভ্যানিশ। একদিন আমাকে ওবায়দুল কাদের সাহেব বলতেছিলেন, মানে সেই 11-11 সময়টাতে ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়ে গেল এবং উনি একদিন সেই যাকে বলা হয় তাকে নিয়ে আনা হলো কাশীপুর কারাগার থেকে সেই পিজি হাসপাতালে। তো তার সঙ্গে সঙ্গে সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের একজন নেতা, খুব ভালো সম্পর্ক ছিল। তো সুজিতকে তিনি বললেন যে সুজিত, একটু রনিকে খবর দাও, আমি একটু রনির সাথে কথা বলবো। তা আমি সেখানে গেলাম। সঙ্গত কারণেই আমি প্রশ্ন করলাম যে ভাই আপনি ধরা দিলেন কেন 111-এর সময়? তিনি বললেন যে রনি, আসলে আমি পালিয়ে থাকতে পারিনি, এর চেয়ে অনেক কষ্ট হবে, কয়েকদিন পালায়ে থাকছি, এর চেয়ে মরে যাওয়া ভালো। সব মানুষ পালিয়ে থাকতে পারে না, আমার কাছে মনে হলো যে আর কয়দিন পালিয়ে থাকলে আমি এমনি মারা যাবে, এই জন্য ধরা দিয়েছি। 2 নম্বরে উনি যেটি বললেন যে আমার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো রাজনৈতিক মামলা। যদি সাজা হয় তাহলে তো আমাকে আসলে 500 বছর সাজা হবে। তো এই মামলাগুলো রাজনৈতিকভাবে হয়েছে এবং রাজনৈতিকভাবে কিন্তু এগুলো আবার নিষ্পত্তি হয়ে যাবে, একটাও থাকবে না যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে। এটা 2007 সনের ঘটনা, বাস্তবে তাই হয়েছে। আবার আওয়ামী লীগ ক্ষমতা এসে এই জিনিসগুলো ওবায়দুল কাদের বর্ণনা যারা আছে মনে রাখেনি, তারা পাইকারি হারে বিএনপির বিরুদ্ধে মামলা দিয়েছে 200, 300, 400। ইতিমধ্যে দেখেন সব মামলা জিরো হয়ে গেছে। আবার এখন আওয়ামী লীগের বিরুদ্ধে পাইকারি হারে মামলা দেওয়া হচ্ছে।
তারপর আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে দেখবেন যে 24 ঘন্টার মধ্যে সব মামলা চলে গেছে। এখন কথা হলো যে যেখানে রাজনৈতিক মামলা আমাদের দেশে টিকে না, এবং এই রাজনৈতিক মামলা দিয়ে সাকসেসফুলি কেবলমাত্র জামাতের যারা লোকজন রয়েছে তাদেরকে ফাঁসিতে লটকানো গেছে, অনেক সম্ভাবনাময় রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের পুরো রাজনৈতিক ক্যারিয়ার তছনছ করে দেয়া গেছে, এবং রাজনীতির ময়দান সম্পূর্ণরূপে ফাঁকা করে রাজনৈতিক দলগুলো যে আত্মতৃপ্তি লাভ করেছে, এর ফলে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচার এইগুলো রাজনৈতিক দলের মধ্যে বাসা বেঁধেছে, এবং রাষ্ট্রতন্ত্র, রাজতন্ত্র, রাজনীতি, গণতন্ত্র, মানবিকতা, মূল্যবোধ, সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক যোগাযোগ তছনছ হয়ে গেছে। কিন্তু তারপরে চলছে। যেটা বলছিলাম, ওই মাজদার হোসেন মামলা, মাজদার হোসেন নামক একজন জেলা জজ তিনি এটা মামলা করলেন যে এই দেশের এই অবস্থা চলতে পারে না, যদি এই অবস্থা থেকে বাঁচতে হয় তাহলে আমাদের যে জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট এবং নিম্নতম আদালত, অধস্তন আদালত, এইগুলোর উপর থেকে সরকারের প্রভাব সরিয়ে ফেলতে হবে, প্রভাব মুক্ত করতে হবে। এই জন্য তিনি একটা মামলা করলেন, এবং সেই মামলায় যুগান্তকারী একটা রায় হলো, যেটি ঐতিহাসিক মাজদার হোসেন মামলা নামে বিখ্যাত। এই মামলার রায় অনুযায়ী সুপ্রিম কোর্ট স্বাধীন, সার্বভৌম থাকবে, তার একটা নিজস্ব সচিবালয় থাকবে, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, যেভাবে পার্লামেন্টের একটা সচিবালয় আছে, পার্লামেন্ট যেভাবে স্বাধীন ঠিক ওইভাবে প্রধান বিচারপতির নেতৃত্বে সব কিছু হবে। কিন্তু কোনো সরকার এই মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন করেনি। কোনো সরকার বিচার বিভাগের উপর তাদের যে আধিপত্য আছে এই আধিপত্য থেকে বের হতে চায়নি, শুধু গড়িমসি করেছে। এবং বিচারপতি সিনহার সাথে তৎকালীন আইন সচিব জহিরুল ইসলাম দুলাল, ডাকনাম দুলাল ছিল, তিনি সহ আওয়ামী লীগের যে দূরত্ব এই মাজদার হোসেন মামলা নিয়ে, জাস্টিস সিনহা চেয়েছিলেন যে বিচার বিভাগ স্বাধীন হোক, সুপ্রিম কোর্টের আলাদা একটা সচিবালয় হোক, এবং অধস্তন আদালতগুলো তার অধীন কাজ করুক। কিন্তু তিনি সেটা পারেননি, উল্টো তাকে চড়থাপ্পড় খেতে হয়েছে, দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যে আওয়ামী লীগকে ক্ষমতা আনার পেছনে তার একটা বিরাট ভূমিকা ছিল, যে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে তার বিরাট কন্ট্রিবিউশন ছিল, মুহূর্তের মধ্যে সব বুমেরাঙা হয়ে গেছে। তারপরে ওটা শুধু থেমে থাকেনি, আওয়ামী লীগ যেটা করেছে, বিচারপতিদের যে অভিশংসন, সেই অভিশংসনটি পার্লামেন্টে নিয়ে আসছে। তোমরা বেশি বাড়াবাড়ি করো, এখন থেকে আমার এমপিরা আমার হুকুমে তোমাদেরকে গদিচ্যুত করবে, ক্ষমতাচ্যুত করবে। আর এই জিনিসটি যখন করা হয়ে গেছে, তখন সঙ্গত কারণে কি হয়েছে সেটা এই জুলাই আগস্ট বিপ্লবের সময় দেখতে পেয়েছেন। যদি সিনহার সেই সুপ্রিম কোর্ট থাকতো, এমনকি শামসুদ্দিন চৌধুরী মানিকের সুপ্রিম কোর্ট থাকতো, তাহলে ছাত্রদের যে দাবি দেওয়াটি এটি আদালতে নিষ্পত্তি হয়ে যেত, শেখ হাসিনা ক্ষমতা যেত না। কিন্তু যখন এরকম একটি মেরুদণ্ডহীন সুপ্রিম কোর্ট গড়ে তোলা হয়েছে, তখন প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি সবসময় গণভবনের সন্তুষ্টি কামনা করেছে। আর তার ফলে এই যে গড়িমসি করেছে, সেই গড়িমসি করতে করতে আন্দোলনের সব কিছু মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওই সময়টাতে ভিডিওতে আমি বলেছিলাম যে পচা শামুকে পা কাটবে, কোর্ট যে কাজগুলো করছে ঠিক করছে না। যা হোক, শেখ হাসিনা সরকারের পতন হলো, এবং এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আসিফ নজরুল, তাদের অনেক বদনাম আছে, অনেক ক্ষোভ আছে তাদের বিরুদ্ধে, কিন্তু তারা একটা ভালো কাজ করে গেছে, অনেকগুলো ভালো কাজ করেছে। তার মধ্যে এই ভালো কাজটি আমি 1 নম্বরে দেব। সেটি হলো তারা এই অল্প সময়ের মধ্যে মাজদার হোসেন মামলার রায়ের আলোকে সুপ্রিম কোর্টকে স্বাধীনতা দিয়ে তারা প্রজ্ঞাপন জারি করেছে, এবং খুব অল্প সময়ের মধ্যে একটা সচিবালয় গঠন করে ফেলেছে, এবং একজন সচিবকেও তারা নিয়োগ দিয়েছে। কিন্তু এই নতুন সরকার এসে সেই প্রথাবাদ, আবার সেই বিচারকদের উপর সরকারি আধিপত্য, নিম্ন আদালতে মন্ত্রণালয়ের কর্তৃত্ব, যেটা শেখ হাসিনার জমানাতে ছিল, সেটাই আবার ফিরে আনা হয়েছে। এবং সঙ্গত কারণেই অতীতের যে কোনো সময়ের সাথে সরকার আরও
বেশি দাপট দেখাবে বর্তমান আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয়ের ক্ষমতা অতীতের আইনমন্ত্রীর চেয়ে বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে আইনের শাসন কোথায় যাবে? ন্যায় বিচার রাজনীতিবিদদের ইচ্ছার উপর নির্ভর করবে। সুশাসন নির্বাসনে চলে যাবে। সুশাসন কেবল প্রভাবশালীদের জন্য, সুশাসন কেবল ক্ষমতাসীনদের জন্য। প্রতিপক্ষ বা সাধারণ মানুষ, আমজনতা যে কোনো প্রয়োজনে রাষ্ট্রের আশ্রয় নেবে, রাষ্ট্রের সাহায্য প্রার্থনা করবে, এটি এখন অধরা রয়ে গেছে। আর যখন এরকম একটি অবস্থা হয়, মানুষ যখন আপন রাজ্যে, আপন রাষ্ট্রে, আপন বাড়িতে গৃহহীন হয়ে পড়ে, আশ্রয়হীন হয়ে পড়ে, তখন শেষ পর্যন্ত যারা দণ্ড এবং মুণ্ড মানে সাজা দেওয়ার মালিক হয় এবং আপনার যে কল্লা, আপনার যে মস্তিষ্ক, আপনার যে ঘাড়, আপনার হলকম, আপনার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা প্রাপ্ত হয়, তাদেরও অন্তিম সময় এসে উপস্থিত হয়। এবং যখন তারা নিজেরা ন্যায় বিচারের জন্য ঘোরাফেরা করে, কান্নাকাটি করে, তখন এই পৃথিবীতে তাদের পক্ষে একটা উফ শব্দ করার মতো লোক থাকে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।